হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলস এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। আর আজকে আমি মিশন এক্সট্রিম সিনেমাটার সাথে ঢাকা অ্যাটাক সিনেমাটার একটা তুলনামূলক বিশ্লেষণ করতে যাচ্ছি। মিশন এক্সট্রিম সিনেমাটা 3 ডিসেম্বর যখন মুক্তি পেল, তখন মধুমিতা সিনেমা হলে সিনেমাটা দেখার পর একটা প্রাথমিক একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম, যেখানে আসলে সিনেমাটার সম্পর্কে বিস্তারিত পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু আমি সেভাবে বলিনি। মোটামুটি একটা নিউট্রাল রেসপন্স। অনেকদিন পর সিনেমা হলে আসলাম, আপনারা আসুন দেখুন, এরকম একটা ছোটোখাটো একটা রিয়াকশন দিয়েছিলাম এবং বলেছিলাম যে বিস্তারিত রিভিউটা সামনে আসতে যাচ্ছে। তো আমি ইচ্ছা করি আসলে একটু লম্বা একটা বিরতি নিয়েই এই ভিডিওটা বানাতে যাচ্ছি। এটার কারণটা ব্যাখ্যা করছি। সাধারণত আমি 2017-এর শেষ দিকে যখন এই বাংলাদেশি সিনেমা নিয়ে টপ চার্ট শুরু করলাম, তারপর থেকে এখনও পর্যন্ত আমার সিম্পল একটা প্রিন্সিপাল, আমি নিজেকে খুব একজন ম্যাস অডিয়েন্সের একজন সদস্য মনে করি এবং আমি রিভিউটাও ম্যাস অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকেই সবসময় দেই। আমার পছন্দের পরিচালক প্রডিউসার থাকতে পারে, কিন্তু তাদের স্বার্থ দেখা আমার কাজ, এটা আমি কখনোই মনে করি না। আমি একজন নিজেকে সাধারণ একজন কনজিউমার মনে করি, ফিল্মটা একটা প্রোডাক্ট মনে করি, যেটা আমি টাকা দিয়ে কনজিউম করছি, আমার সময় এবং টাকা ব্যয় করে আমি কনজিউম করছি। কনজিউম করার পর আমার যেমন লাগে আমি সেভাবেই সবসময় রিয়াকশন দিয়ে থাকি। উদ্দেশ্যটা থাকে অল্প যে কয়জন আমার ফলোয়ারই থাকুক না কেন এই চ্যানেলের, তারা যাতে যদি ফিল্ম সম্পর্কে মানে আমার লজিক্যাল এক্সপ্লেনেশন যদি তাদেরকে ভালো লাগে বা যুক্তি সঙ্গত মনে হয়, তাহলে ভালো বললে তারা যাতে সিনেমাটা দেখতে উৎসাহিত হন, কিংবা যদি আমি উইকস পয়েন্ট তুলে ধরে সিনেমাটা দেখতে মোটামুটি নিরুৎসাহিত করি, তাহলে হয়তো তাদের সময়টা, যদি তারা আমার কথাবার্তা আমলে নেন, তাহলে হয়তো তাদের সময়টা বেঁচে যাবে। এই প্রিন্সিপালেই আমি সবসময় চলে আসছি। তাহলে এই সিনেমাটার ক্ষেত্রে আমি ব্যতিক্রম কেন করলাম? এটা কি আমি দেশপ্রেম দেখানোর জন্য করলাম? নট এক্স্যাক্টলি। আমি পার্সোনালি এরকম কখনোই মনে করি না যে সিনেমা দেখার সাথে বা একটা এন্টারটেনমেন্টের সাথে দেশপ্রেমের খুব বেশি সম্পর্ক আছে। কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে, বাট আমি আসলে ওই পয়েন্ট অফ ভিউ থেকে কখনোই সিনেমা দেখি না বা সিনেমা সম্পর্কে কথা সাধারণত বলি না। তাহলে এই সিনেমাটা আমি প্রথম দিনই কেন আমার এরকম অনেস্ট রিয়াকশনটা দিলাম না? বলতে পারেন এটা অনেকটা নিজের স্বার্থেই। নিজের স্বার্থটা কেমন? দেখেন, আমি এমন একজন দর্শক যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি, এবং আমার প্রথম সিনেমা দেখার পরিচয়টাই হয়েছিল কিন্তু বাংলাদেশি সিনেমা থেকে। সো ছোটোবেলা থেকেই বাংলাদেশি সিনেমার সাথে একটা অন্যরকম একটা ইমোশন জড়িয়ে আছে। হলে গিয়ে সিনেমা দেখা এবং বাংলাদেশি সিনেমা দেখা। পরবর্তীতে ইউনিভার্সিটিতে ওঠার পর হলিউড টলিউড অনেক কিছু দেখেছি, বাট ওই একটা ইমোশনাল কানেকশন সবসময় রয়ে গেছে। এই জন্য মন থেকে বাংলাদেশি সিনেমা হলে গিয়ে আমি দেখতে চাই, চিয়ার আপ করতে চাই, উল্লাস করতে চাই। এই একটা ব্যাপার আমার মধ্যে এখনও রয়ে গেছে। তো এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে চাইলেও কিন্তু আমি মানে মন উজাড় করে খুব উল্লাস করে বাংলাদেশি সিনেমা সেভাবে দেখতে পারছি না। সিনেমা হয়তো সপ্তাহের পর সপ্তাহ লাস্ট 2-1 মাস ধরে অনেক সিনেমাই মুক্তি পাচ্ছে, বাট এদের মধ্যে অনেক সিনেমাই আছে যেটা আমি এর আগে একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি যে কেন এই পার্টিকুলার সিনেমাগুলো আমি হলে গিয়ে দেখতে রাজি নই পার্সোনালি। এটা আমি অন্য কাউকে নিরুৎসাহিত করছি না। আমি এই ধরনের সিনেমাগুলো আমার হলে গিয়ে দেখে পোষাবে না। আমার জন্য এই ধরনের ম্যাস এন্টারটেইনমেন্ট সিনেমাই দরকার, স্পেশালি আফটার দিস কোভিড। এই কোভিড ডিউরিং দ্য হোল টাইম আমার মধ্যে ফিলোসফিক্যাল অনেক চেঞ্জেস এসেছে। আই বিকেম মোর গ্রাউন্ডেড, মোর লাইক এ ম্যাস অডিয়েন্স। এই লাস্ট 1.5 ইয়ার্স আমি যদি অনেস্টলি বলতে যাই, আমি আসলে এন্টারটেইনিং সিনেমা দেখার জন্য এখন অনেক বেশি মুখিয়ে থাকে। ওই থট প্রভোকিং সিনেমা আসলে আমাকে এই মুহূর্তে আসলে অত বেশি টানছে না। সো যেটা বললাম যে এখন আমি বাংলাদেশি সিনেমা উল্লাস করে দেখতে চাই, কিন্তু দেখার সুযোগই নাই। হল কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। আমি জানি না আলটিমেটলি এই সিচুয়েশনের উন্নতি হবে কি না। অনেকগুলো সিনেমা যেগুলো আমি দেখতে যাচ্ছি, ফর এক্সাম্পল রায়হান রাফির পরাণ, আমি অনেক দেখার জন্য মুখিয়ে আছি, কিন্তু এই সিনেমাটা আলটিমেটলি কবে রিলিজ পাবে, রিলিজ পেলেও কয়টা হল পাবে, প্রডিউসারে আসলে টাকা তুলতে পারবে কি না, এই ধরনের অনিশ্চয়তায় ভুগছেন। অফ ট্র্যাক যে সিনেমাগুলো থাকে বা বিকল্প ধারা যেগুলোই বলি, সেগুলো হয়তো ওদের লক্ষ্যই মানে কম বাজেটের সিনেমা থাকে, ওদের লক্ষ্যই থাকে যে কয়েকটা সিনেপ্লেক্সে মুক্তি দিলেই এদের মোটামুটি খরচ হয়তো উঠে আসবে, বা ওগুলো টার্গেটই থাকে হয়তো ফেস্টিভ্যালগুলোর জন্য, ওগুলোর ব্যাপার আলাদা। বাট কমার্শিয়ালি মানে ম্যাস এন্টারটেইনিং যে সিনেমাগুলো হয়, সেগুলো কিন্তু মোটামুটি একটা বড় বাজেট নিয়ে তৈরি হয়, এবং সেগুলো যদি তাদের বাজেট তুলতে না পারে, তাহলে কিন্তু ওই ধরনের মুভি বানানো কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এক জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি ধরে নিলাম যে সামনের দিনগুলোতে জেলায় জেলায় অনেক মাল্টিপ্লেক্স তৈরি হবে, এবং হোক, খুবই দরকার আছে যে সারা দেশের জনগণের যারা রুচিশীল দর্শক আছেন, যারা মোটামুটি অবস্থা সম্পন্ন আছেন, তারা ভালো সিনেমা সুন্দর একটা এনভায়রনমেন্টে গিয়ে কেন দেখতে পারবেন না? তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু তারপরেও কিন্তু কথা থেকে যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোর সিনেমাগুলোর টিকিট প্রাইসের কথা যদি আপনি বিবেচনা করেন, সেটা কিন্তু সাধারণ মানুষের সাধ্যের বাইরে।
অনেক মানুষের সাধ্যের বাইরে। 300 টাকা মানে ন্যূনতম আপনাকে ধরতে হবে, যে আমি যদি স্টার সিনেপ্লেক্সের কথাও ধরি, 2D সিনেমা, যে আপনি যদি অফ ডেতে দেখেন, উইকেন্ড বাদে যদি আপনি 3টার আগে যদি দেখেন, এখনও কিন্তু 300 টাকা খরচ করতে হবে। আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আমাদের দেশের ম্যাস অডিয়েন্স যারা আছেন, একদম খেটে খাওয়া নিম্ন স্তরের যারা মানুষ আছেন, আমি নিজেও নিম্ন স্তরেরই মানুষ, আমি এমন আহামরি কোনো হাই ইনকামের লোক নই, তো আমার জন্য অনেক কষ্টদায়ক অনেক সিনেমা এরকম রেগুলার বেসিসে সিনেপ্লেক্সে গিয়ে দেখা। তো সিঙ্গেল স্ক্রিন কিন্তু এখনও আমাদের অনেক দেশের অনেক সাধারণ জনগণ যারা আছেন তাদের জন্য অনলি অপশন, যেখানে মোটামুটি টিকিট প্রাইস 50 থেকে 100 টাকার মধ্যে, যেটা মোটামুটি অনেকেরই সাধ্যের মধ্যে আছে। এখন এই মাস এন্টারটেইনিং সিনেমাগুলো যদি একের পর এক এরকম না আসতে থাকে, দিনের পর দিন যদি বন্ধই থাকে, তাহলে কিন্তু এই সিঙ্গেল স্ক্রিনগুলো আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু চাইলেই দেশের এই ম্যাস অডিয়েন্স যারা আছে, তারা মানে যারা নিম্ন স্তরের, যাদের মানে আর্থিক সামর্থ্য অনেক বেশি নাই, তারা কিন্তু হলে গিয়ে সিনেমা দেখতে পারবে না। সো আমি মনে প্রাণে চাই যে এখন গুটি কয়েক যে কটাই সিনেমা, মানে এরকম এন্টারটেইনিং সিনেমা, মানে বাণিজ্যিক ধারার যে সিনেমাগুলো, সেগুলো যেগুলোই আসুক, সেগুলো খুব খুব ভালো মতো ব্যবসা করুক। এটা আমি নিজের স্বার্থেই চাচ্ছি। কেন? কারণ একটা সিনেমা ব্যবসা করলে সেটা দেখা দেখি আরও 2-3টা সিনেমা রিলিজ করার প্রযোজক একটা ঝুঁকিটা নেবেন। তাহলে হয়তো এই সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো অলরেডি বন্ধ হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন মালিকেরা, হয়তো তারা একটা সেকেন্ড থট দেবেন। সুখের কথা হচ্ছে, যতটুকু খবর পাচ্ছি, যে এখনও পর্যন্ত সিনেমাটা বেশ দর্শক প্রিয় হচ্ছে। দর্শক অনেক জায়গায় ভালো মতোই সিনেমাটা দেখছেন, খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে। অনেক দিন পর একটা বাণিজ্যিক সিনেমা এখানে ভালো রেসপন্স পাচ্ছে, আমি এটাতে অন্তত হ্যাপি। সিনেমার ব্যাপারে আমার মতামত সেটা পরে, কিন্তু কেন আমি প্রথম দিন এই রিভিউটা দিলাম না, মানে আমার অনেস্ট অপিনিয়ন, যেটা আমি চাইলে সেদিনই দিতে পারতাম, যে কথাগুলো আজকে বলতে যাচ্ছি, সেটা কেন দিলাম না, সেটার কারণটা হচ্ছে এইটা। এবং ফাইনালি এই ভিডিওটা এভাবে কেন করলাম, চাইলে তো শুধু মিশন এক্সট্রিমেরই একটা রিভিউ করতে পারতাম, কারণ হচ্ছে ঢাকা এটা এবং মিশন এক্সট্রিম একই প্রোডাকশন হাউসের, মানে একই প্রডিউসারের সিনেমা। সানি সানোয়ার এই 2টা সিনেমারই প্রডিউসার ছিলেন, এবং এই সিনেমাটার তিনি ডিরেক্টর। এবং মোটামুটি এখানে 2টার প্রিমাইস মূলত একই রকম, যে টেররিস্ট অ্যাটাক এবং সেটা অ্যাগেনস্টে পুলিশের অ্যাক্টিভিটি। মূলত এই 2টা সিনেমার মূল প্রিমাইস কিন্তু একই। সো অনেক দিক থেকে কিন্তু এটা এই 2টা সিনেমা কম্প্যারিজন করার মতো, এবং 2টা সিনেমারই লিড অ্যাক্টর হচ্ছেন আরফিন শুভ। সো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সেফ অপশন, যে অন্তত এই সিনেমার সাথে এই সিনেমাটার কম্প্যারিজন করলে হয়তো আপনারা বুঝতে পারবেন, নিউট্রাল একটা জাজমেন্ট আপনাদের মাথায় আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সো এখানে আমি মূলত এই 2টা সিনেমার মধ্যে 6টা পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি। এই 6টা পয়েন্টে যে এই ঢাকা অ্যাটাকের সাথে মিশন এক্সট্রিমের এই কোন কোন জায়গায় পার্থক্য, বা কোন সিনেমাটা কোন জায়গায় জোরালো বা কোন জায়গায় দুর্বল, সেভাবে আলোচনা করতে যাচ্ছি। সো চলুন আলোচনা শুরু করা যাক। পয়েন্ট 1, স্টোরি অ্যান্ড স্ক্রিন প্লে। প্রথমে আসি ঢাকা অ্যাটাক সিনেমা প্রসঙ্গে। ঢাকা অ্যাটাক সিনেমার চিত্রনাট্যটা, গল্পটা এবং চিত্রনাট্যটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক বেশি থ্রিলিং ছিল। ইট ওয়াজ নট আ পারফেক্ট স্ক্রিন প্লে, বাট কয়েকটা জিনিস এখানে খুব উল্লেখযোগ্য ছিল। তার মধ্যে প্রথম ব্যাপারটা ছিল যে মিস্ট্রি, যে অ্যান্টাগনিস্টের যে পার্সপেক্টিভটা, যে টেররিস্টরা যে হামলা চালাচ্ছে তাদের আইডেন্টিটিটা খুবই মিস্ট্রি রাখা হয়েছিল সিনেমার অনেক পার্ট পর্যন্ত, যে এই অর্গানাইজেশনটার পিছনে কারা রয়েছে, তাদের মোটিভেশনটা কী, বা তারা কিভাবে কাজ করছে, এটা অনেক এক ধরনের মিস্ট্রি রাখা হয়েছিল ঢাকা অ্যাটাকে। এবং আরেকটা যে জিনিস ছিল সেখানে, মানে অ্যান্টাগনিস্টের যে পার্টটা এখানে, মানে চিত্রনাট্যে অনেক জায়গায় মানে দে ফেল লাইক এ রিয়েল থ্রেট। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, সিনেমার প্রথম 15-16 মিনিটের দিকে একটা স্কুলগামী একটা বাসের সামনে একটা বোমা হামলা হয়, যেখানে বাসে যে ড্রাইভার সহ কিছু স্কুলের বাচ্চারাও হতাহত হয়, মারা যায়। এরকম একটা সিন, ব্রুটাল একটা সিন দেখা গেছে, যে শুরুতেই কিন্তু আপনারা এখানে একটা মানে মোচড় দিয়ে উঠবে, কারণ একটা বাচ্চা, স্কুলগামী বাচ্চা, এরা মারা যাচ্ছে টেররিস্ট হামলার কারণে। এই ব্যাপারটা কিন্তু শুরুতেই একটা ডার্কনেস এনে দেয়, পুরো আবহটাকে একটা ডার্ক একটা আবহ দিয়ে দেয়, যার কারণে মানে আপনি শুরুতেই এক ধরনের ইমোশনালি এঙ্গেজড হয়ে যাচ্ছেন। অন দ্য কন্ট্রারি, মিশন এক্সট্রিম সিনেমার মধ্যে দেখা যাচ্ছে যে এই অ্যান্টাগনিস্টের যে পয়েন্ট অফ ভিউটা, যে তাদের আইডেন্টিটি শুরুতেই দেখিয়ে দেওয়া হচ্ছে, তাদের কিন্তু আপনার অ্যাক্টিভিটি, মোটিভেশন খুব সহজে আপনি শুরুতে থেকে ধরে ফেলতে যাচ্ছেন। তো এখানে মিস্ট্রির কোনো ব্যাপারই থাকছে না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ওরকম কোনো রিয়েল থ্রেট কখনো মনে হয়নি, যে
একটা দৃশ্য বাদে মোটামুটি সবকটা হামলাই কিন্তু দেখা যাচ্ছে পুলিশ ফোর্স নিয়ন্ত্রণ করে ফেলছে, রিজলভ করে ফেলছে খুব সহজেই। সো ওরকম করে কোনো যে হতাহত যে টেরোরিস্ট অ্যাটাক আমরা যেগুলো দেখি সাধারণত, টেরোরিস্ট অ্যাটাকগুলোতে কিন্তু আমি বলছি না এরকম হওয়া উচিত, বাট মানে ইন প্র্যাকটিক্যাল সেন্সে যদি আমরা দেখি যে টেরোরিস্ট হামলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ হতাহত হয়। সো এই জিনিসটা এখানে সেরকম ছিল না। সো ওরকম এঙ্গেজিং ফ্যাক্টরটা মিশন এক্সট্রিমে কমই ছিল। ঢাকা অ্যাটাকের আরেকটা যে ব্যাপারটা ছিল যে থ্রিলটা বা পেসটা অনেক বেশি ছিল, মানে দেয়ার a lot of things were happening all the time। এখানে মিশন এক্সট্রিমেও অনেক কিছু হচ্ছিল কিন্তু কেন যেন খুব বিচ্ছিন্নভাবে, জিনিসগুলো এক প্রান্তে এসে খুব অনেক দেরিতে গিয়ে মিলেছে, যে জিনিসগুলো খুব বিচ্ছিন্ন লাগছিল এবং অনেক জায়গায় আমার কাছে খুব স্লো মনে হচ্ছিল, যেটা ঢাকা অ্যাটাকে একদমই মনে হয় নাই। এখন নির্মাতাদের পক্ষ থেকে বা অনেকের ক্ষেত্রেই দেখলাম যে অনেকে রিভিউতে বলছেন যে সেকেন্ড পার্টে জিনিসটার সমাধান থাকবে বা সেকেন্ড পার্টে আরও বেশি থ্রিলিং হবে। আমি আসলে এই ব্যাপারটাতে একদমই অ্যাগ্রি করব না, কারণ এরকম পৃথিবীর অনেক সিনেমাই আছে যে সিনেমা এরকম 2 পার্টে শেষ হয়, যেটা মিশন এক্সট্রিমের নির্মাতারা বলছেন যে তারা এই সিনেমাটা 2 পার্টে শেষ করতে যাচ্ছেন। ভালো কথা, মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট সিমস রিয়েলি কুল। আমাদের দেশের সিনেমায় এরকম ট্রিটমেন্ট এরকম কখনোই হয় নাই, কিন্তু কথা থেকে যাচ্ছে যে এরকম 2 পার্টে যেসব সিনেমা আমরা এর আগে দেখে এসেছি, ফর এক্সাম্পল কিল বিল 1 and 2, তারপর গ্যাংস অফ ওয়াসিপুর 1 and 2, রক্ত চরিত্র 1 and 2, এই সিনেমাগুলো যদি আপনারা দেখেন সেখানে কি এরকম ছিল যে ফার্স্ট পার্টটা ভীষণ বোরিং ম্যারে এবং সেকেন্ড পার্টে গিয়ে খুব একেবারে পিকে উঠে গেছে থ্রিল, এরকম কিন্তু ছিল না। ব্যালেন্সড করা ছিল। ফার্স্ট পার্ট সে যেখানে শেষ করেছেন দর্শকদের যেন তুঙ্গে নিয়েই সেকেন্ড পার্ট দেখার আগ্রহ নিয়েই কিন্তু নির্মাতা শেষ করেছেন। দ্যাটস হাউ দিস মুভি শুড বি ট্রিটেড। সেখানে আমার প্রথম পর্ব দেখেই যথেষ্ট মানে বোর ফিল করিয়েছে নির্মাতা, আমার দ্বিতীয় পর্ব দেখার জন্য যথেষ্ট পরিমাণ আগ্রহ হয়নি। সো এই জায়গায় আমি বলবো যে এই স্টোরি অ্যান্ড স্ক্রিন প্লের জায়গাটাতে মিশন এক্সট্রিম ঢাকা অ্যাটাক থেকে অনেক অনেক পিছিয়ে থাকবে। পয়েন্ট 2, সিলভি ভার্সেস চৈতি। এখানে প্রথমে একটা কথা বলে রাখি, ঐশী এই সিনেমার মাধ্যমে তার অভিষেক হলো, সে জাস্ট এক মানে নিউ অ্যারাইভাল ইন্ডাস্ট্রিতে, এবং মাহিয়া মাহি তার চাইতে যথেষ্ট সিনিয়র একজন অ্যাক্ট্রেস এবং সে যথেষ্ট জনপ্রিয় একজন অ্যাক্ট্রেস, এবং পার্সোনালি তার ক্যারিয়ারের কয়েকটা সিনেমায় আমার খুব পছন্দের তালিকায় থাকবে। অগ্নি সিনেমায় তার কাজ আমার অনেক ভালো লেগেছিল, এরকম আরও হয়তো মেনশন করা যাবে। সো অ্যাক্ট্রেস হিসেবে কে ভালো কে মন্দ এই আলোচনা কিন্তু এখানে একেবারেই হচ্ছে না। পার্টিকুলার এই ঢাকা অ্যাটাক সিনেমায় মাহির পারফরমেন্স বা তার ক্যারেক্টারাইজেশন এবং মিশন এক্সট্রিম সিনেমায় ঐশীর ক্যারেক্টারাইজেশন এবং তার পারফরমেন্স নিয়ে কিন্তু এই তুলনাটা হচ্ছে। সো এখানে যদি আমি ক্যারেক্টারাইজেশনের কথা যদি বলি, ঢাকা অ্যাটাক সিনেমায় মাহিয়া মাহির যে ক্যারেক্টারটা ছিল চৈতি, একজন সাংবাদিকের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। আমি বলবো ক্যারেক্টারটাকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছিল, তার অ্যাক্টিং করার যথেষ্ট স্কোপ ছিল সেই সিনেমায়। অন দ্য কন্ট্রারি ঐশী সিলভি যে চরিত্রটা তিনি মিশন এক্সট্রিমে প্লে করেছেন সেটা মোটামুটি বলা যায় একটা ডিসপোজেবল ক্যারেক্টার। এই ধরনের সিনেমায় আমাদের দেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টে এই ধরনের মাসালা জনরের যেসব সিনেমা হয় সেগুলোতে একটা নায়িকা থাকা লাগে, লাভ ইন্টারেস্ট থাকা লাগে, সেই জন্য ছিলেন। সো ক্যারেক্টারাইজেশনের দিকে চিন্তা করলে ঢাকা অ্যাটাকে মাহিয়া মাহির ক্যারেক্টারটা অনেক বেশি স্ট্রং ছিল। বাট কাহিনী হচ্ছে মাহিয়া মাহির ক্যারেক্টারাইজেশনটা অনেক বেশি থাকার কারণে পার্সোনালি ঢাকাটাকে কিন্তু আমার মাহিয়া মাহির ক্যারেক্টারটা খুব বিরক্ত লেগেছে 2টা কারণে। এক হচ্ছে খুব ইম্পর্টেন্ট খুব এক্সাইটিং কিছু জায়গায় মাহিয়া মাহির যে ক্যারেক্টারটা সেটা এসে উপস্থিত হচ্ছে, সেটা এক আমার কাছে খুব ইরিলেভেন্ট মনে হচ্ছিল, ইমপ্র্যাকটিক্যাল মনে হচ্ছিল। 2 হচ্ছে সেই এই পার্টিকুলারই ঢাকা অ্যাটাক সিনেমাটাতে তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছিল সেই চরিত্রে তার স্বভাবজাত ন্যাকামিটা একদমই যায় নাই। মাহিয়া মাহি জেনারেলি একটু ন্যাকা টাইপের অ্যাক্ট্রেস, সেটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিনেমা হয়তো ওয়ার্ক করে, কিন্তু ওই সিনেমাটাতে তার ওই ন্যাকামির ভাবটা হেয়ালিপনা জিনিসগুলো ভীষণ পরিমাণ বিরক্তির জন্ম দিয়েছে। বলতে পারেন যে ঢাকা অ্যাটাক সিনেমাটাতে সবচেয়ে দুর্বল জায়গাটা আমার কাছে এটাই লেগেছে, মাহিয়া মাহির পারফরমেন্সটা এবং তার উপস্থিতিটা। খুব ইন্টেন্স কিছু মুহূর্ততে বম ডিসপোজাল করতে যাচ্ছে, সেখানে দৌড়ে গিয়ে মানে ইমোশনাল ডায়ালগস বলা, কান্নাঘাটি করা, এই জিনিসগুলো ভীষণ বিরক্ত দিয়েছে। অন দ্য কন্ট্রারি ঐশীর উপস্থিতি অতটুকুই ছিল যতটুকু সহনীয়। ওরকম ইন্টেন্স কোনো মুহূর্ততে তার ওরকম মেলোড্রামা বা সেরকম সুযোগ ছিল না। একটা সুন্দর একটা কিউট একটা মেয়ে একটা গানে আছে বা কিছু কিছু রোমান্টিক সিকোয়েন্সে আছে, দেখতে তাকে ভালো লেগেছে। সো এই জায়গাটাতে আমি মিশন এক্সট্রিমে ঐশীকে এগিয়ে রাখবো, যদিও তার ক্যারেক্টারটা ছোট। পয়েন্ট 3, নাবিদ ভার্সেস আবিদ। প্রথমে আসি লুকের কথায়। ঢাকা অ্যাটাকে এবং মিশন এক্সট্রিম 2টা সিনেমাতেই লুকের কথা, ফিটনেসের দিকে দেখতে গেলে 2টা সিনেমাতেই
আরফিন শুভকে যথেষ্ট সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম লেগেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। দুইটা সিনেমাতেই তাকে যথেষ্ট ভালো লেগেছে দেখতে। দুইটা সিনেমার ক্ষেত্রে তিনি খুবই ফিট, মানে চরিত্রের অনুযায়ী যেরকম ফিট থাকা দরকার ছিল তিনি ভালো মতোই ফিট ছিলেন। ঢাকার এক সিনেমায় একটা প্রবলেম ছিল যেটা তিনি পরে মেনশন করে ক্ষমাও চেয়েছেন দর্শকদের কাছে, আমার যতদূর মনে পড়ে, সেটা হচ্ছে যেহেতু ঢাকার এক সিনেমাটার শুটিং প্রায় 2 বছর ধরে, ইফ আই এম নট রং, হয়েছিল। সো এত লম্বা সময় ধরে শুটিং মানে ভিন্ন ভিন্ন সময় হওয়ার কারণে তিনি তার চুলের মানে যে মূল যে স্টাইলটা ছিল, যে হেয়ার কাটটা ছিল, সেটা তিনি বজায় রাখতে পারেননি, যার কারণে দেখা গেছে যে বিভিন্ন সিকোয়েন্সে তার চুল মাঝে মাঝে বড় দেখা যাচ্ছে, মাঝে মাঝে ছোট দেখা যাচ্ছে। এই একটা প্রবলেম থ্রু আউট দ্য হোল মুভিতে দর্শকদের সাফার করিয়েছে। কিন্তু মিশন এক্সট্রিম সিনেমাতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আরফিন শুভর যে লুক, হেয়ার স্টাইল, সবকিছু একদম কনস্ট্যান্ট একই রকম ছিল। কনসিস্টেন্সি ব্যাপারটা এখানে মেনটেন করা হয়েছে খুব ভালো মতোই। এখন পারফরমেন্সের কথা যদি আমি বলি, পারফরমেন্সের দিক থেকে আমার কাছে ঢাকাটাকে আরফিন শুভর পারফরমেন্স আরও বেশি জোরালো মনে হয়েছে, আর একটু বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছিল, একটু র মনে হচ্ছিল ওই সিনেমাটার ক্ষেত্রে ঢাকাটাকে। আর গোফটা থাকার কারণে আমার কাছে পার্সোনালি আর একটু বেশি মাচও লাগছিল ওই সিনেমাটার ক্ষেত্রে। মিশন এক্সট্রিম সিনেমাতে যে জিনিসটা হয়েছে, তাকে অনেক সিন নেই, মানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে অনেস্টলি, যে the director was totally in love with Arvind Shuvo, মানে the way he looked in the movie, যে তাকে দেখতে কতটা বেশি গ্ল্যামারাস লাগছে, এবং শটগুলো মনে হচ্ছিল যে এমনভাবেই সিলেক্ট করা হচ্ছিল যে আরফিন শুভর কতটা গ্ল্যামারাসলি তাকে প্রেজেন্ট করা যায়, এই ব্যাপারটা মনে হচ্ছিল বেশি ফোকাস করা হচ্ছিল, যাতে করে তার ক্যারেক্টারটা অনেকটা রোবোটিক হয়ে গেছে। আমি কিন্তু বলছি না যে আরফিন শুভ করতে পারেন না, তিনি কিন্তু অলরেডি ঢাকাটাকে মোটামুটি একটা রিয়েলিস্টিক অ্যাগ্রেসিভ একটা পারফরমেন্স দিয়েছেন, কিন্তু এই সিনেমাটাতে বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছিল যে তিনি খুব রোবোটিক একটা পোজ দিচ্ছেন। পুরোটা সিনেমায় জুড়েই তিনি মনে হচ্ছিল যে তিনি ফটোশ্যুটের জন্য পোজ নিচ্ছেন, তাকে দিয়ে সেরকম কিছু করানো হচ্ছিল না। মানে যেসব অ্যাক্টিভিটিস করানো হচ্ছিল সেখানে তার ফেসিয়াল এক্সপ্রেশন, যেটা বললাম যে বারবার মনে হচ্ছিল তাকে কতটা কুল দেখতে লাগানো যায়, সেটাতেই মনে হচ্ছিল যে ডিরেক্টরের ফোকাসটা বেশি ছিল। আরেকটা ব্যাপার যেটা না বললেই নয়, যে এই সিনেমার জন্য আমরা জানি যে অনেক দিন থেকে যে শুভ এক ধরনের বডি ট্রান্সফরমেশন করেছিলেন, যেটা দুর্দান্ত হয়েছিল। আই রিয়েলি লাভ দ্য ওয়ে হোয়াট হি ডান উইথ হিজ বডি। কথা হচ্ছে যে এই সিনেমাটার জন্য যেটা করলেন, তার একটা ঝলকও কিন্তু দেখানো হলো না সিনেমায়। একটা দুইটা ঝলক কিন্তু দেখানো যেতই, যে তিনি তা মানে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন, বা মানে একটা যে ঝলক যে তিনি জামা পরছেন, কোনো না কোনোভাবে কিন্তু একটু দেখানো যেত, তাহলে একটু ম্যাস অডিয়েন্স একটু চিয়ার আপ করার একটা উপলক্ষ পেত। সেই জিনিসটা কিন্তু করা হলোই না। তাহলে আলটিমেটলি এই বডি ট্রান্সফরমেশন করে লাভটা কী হলো বলেন? ফিট তো তাকে ঢাকাটাকেও লাগছিল, ওই ফিটনেসটাও তো একজন পুলিশ অফিসারের জন্য যথেষ্টই ছিল। তাহলে এই যে এত 8 প্যাক্স অ্যাব এত কিছু করলেন, একটা বারো যদি বিগ স্ক্রিনে সেটা না দেখাবেন তাহলে লাভটা কি? এখন যদি বলেন যে এইটাও ভাই আপনাকে সেকেন্ড পার্টেই দেখতে হবে, তাহলে ভাই বলবো যে মানে স্ক্রু ইট ম্যান। একটা সিনেমা একটা বডি ট্রান্সফরমেশন দেখার জন্য এটার পার্ট 2-তে যেতে হবে, এটা খুবই হাস্যকর। সব কিছুই তাহলে পার্ট 2 এর জন্যই রেখে দিছেন। তো এই জিনিসটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তো আমার কাছে ওভারঅল লুক দুই সিনেমাতেই ভালো ছিল, বাট পারফরমেন্সটা আমার কাছে আরফিন শুভর ঢাকাটাকে আরও স্ট্রঙ্গার মনে হয়েছে। পয়েন্ট 4, সাপোর্টিং কাস্ট। দুইটা সিনেমাতে খুব পজিটিভ একটা ব্যাপার ছিল, যে এখানে সাপোর্টিং কাস্টটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে দুইটা সিনেমাটাই। এবং মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাপোর্টিং অনেক ছোট বড় ক্যারেক্টারে খুব নাম না জানা বা অভিনয় ভালো না জানা অনেক অভিনয় শিল্পীকে কাস্ট করা হয়, বাট এই দুইটা সিনেমাতেই সেটা করা হয়নি। খুব ভালো ভালো এবং জাদ্রেল অভিনয় শিল্পীদেরই বাছাই করা হয়েছে দুইটা সিনেমাতেই। বাট ঢাকাটাকে তাদের ইমপ্লিমেন্টেশনটা আমার কাছে অনেক বেশি জোরালো মনে হয়েছিল। সেখানে আপনি ABM সুমন বলেন, শতাব্দী ওয়াদুদ বলেন, কাজী নওশাব আহমেদ বলেন, এবং তাসকিন রহমান তো আছেনই। তো এই ক্যারেক্টারগুলোর স্পেসও যথেষ্টভাবে ছিল, এবং এই চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ের প্রদর্শনের একটা মানে সুযোগও তাদের দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিতে পারি আমি শিপনের, যে তিনি মালয়েশিয়াতে ট্রেনিংয়ে গিয়েছিলেন, বাট সেখানেও তাদেরকে তার চরিত্রটা কত গুরুত্বের সাথে দেখানো হচ্ছিল, যে সেখানে ইভেন মালয়েশিয়ান যে দুইজন পুলিশ তার কলিগ ছিল এখানে ট্রেনিং নেওয়া অবস্থায়, তাদেরও ইভেন একটা ভালো স্পেস দেওয়া হয়েছে একটা মিশনে। সো এই জিনিসগুলো আমার কাছে ঢাকাটাকে অনেক বেশি পজিটিভ মনে হয়েছিল, যে সাপোর্টিং কাস্টগুলোকে মোটামুটি বেশ গুরুত্ব দেওয়া হয়েছিল। ইভেন যাদের মানে কি বলে অতিথি চরিত্র হিসেবেও যারা ছিলেন, যে আলমগীর, তারপর আফজাল হোসেন, তাদেরও কিন্তু ডায়ালগস ছিল, তাদেরও কিন্তু দু একটা সিকোয়েন্স ছিল। অন দ্য কন্ট্রারি মিশন এক্সট্রিমেও প্রচুর 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 ভালো অভিনয় শিল্পীদের একটা সমন্বয় করা হচ্ছিল, যাতে দেখতে তো খুব ভালো লাগছিল, অবশ্যই তাদের দেখতে অনেক ভালো লেগেছে, বাট তাদেরকে মানে যেহেতু অনেক
গুলো অভিনয় শিল্পীকে না হচ্ছিল, মেবি দ্য ডিরেক্টর ওয়াজন্ট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট টু ডু উইথ দিস অ্যাক্টার্স। তাদের প্রত্যেককেই এত ছোট ছোট স্পেস দেওয়া হয়েছে, তারা যতটুকু করেছেন ভালো করেছেন, বাট মানে মানে বলে না যে মন পুরে নাই, মানে মন ভরে নাই, সেরকম একটা ব্যাপার যে এদের দিয়ে আসলে আরও ভালো কিছু হয়তো করানো যেত, বা এতগুলো ক্যারেক্টার না রাখলেও চলতো। যেমন একটা সিনে দেখা যাচ্ছিল যে শহীদুজ্জামান সেলিম, তারপরে এরকম আরও দু একজনকে দেখানো হচ্ছে, বাট কোনো ডায়লগই নেই, জাস্ট একটা সাইড শট, পাসার্স বাই থাকে না, পথচারীদের মতোই তাদের একটা শট এরকম দেখানো হলো। এরকম জাস্ট দেখানোর জন্য দেখায় লাভ কি? স্পেশালি এই সিনেমা থেকে আমি রাশেদ মামুন অপু, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, তাসকিন, এদের পারফরমেন্স আরও অনেক বেশি জোরালো আশা করছিলাম, যেটা আসলে ওরকম স্কোপ তারা পাননি। সো অ্যাগেইন সাপোর্টিং কাস্টের ইমপ্লিমেন্টেশনের দিক বিবেচনা করলে আমি ঢাকা অ্যাটাক সিনেমাটাকেও মিশন এক্সট্রিম থেকে এগিয়ে রাখবো। 0.5 অ্যান্টাগনিস্ট। ঢাকা অ্যাটাকের সিনেমার সবচেয়ে স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী ব্যাপারটাই ছিল অ্যান্টাগনিস্ট, যে ওই সিনেমায় অ্যান্টাগনিস্টকে অনেক আপার হ্যান্ডে রাখা হয়েছিল। দে ফেল্ট লাইক এ রিয়েল থ্রেট, এবং তাদের মোটিভেশন, তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুবই খুবই ইউনিক ছিল এবং খুবই স্ট্রং ছিল। স্পেশালি তাসকিন রহমান যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন জিশান, আমি বলবো যে বাংলাদেশি সিনেমায় ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল ডিজাইনড ভিলেন ছিল তাসকিন রহমানের সেই চরিত্রটা, জিশান চরিত্রটা। যে চরিত্রটার কারণে এই সিনেমাটা বাংলাদেশি সিনেমার ইতিহাসে উল্লেখযোগ্য একটা সিনেমা হয়ে থাকবে। সো অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে বলবো যে ঢাকা অ্যাটাক সিনেমাটা অনেক অনেক স্ট্রঙ্গার একটা সিনেমা ছিল, যেখানে আসলে মিশন এক্সট্রিম সিনেমাতেও অনেকগুলো ভিলেন থাকলেও তাদের ডেভেলপমেন্ট আসলে সেরকম করে জোরালোভাবে করা হয়নি। তাদের যে টেরোরিস্টের রোলটা দেওয়া হয়েছিল, তারা স্পেশালি আপনি যদি ডিটেলিংয়ে বলি যে তাসকিন রহমান, এদের তো মোটামুটি এই সিনেমা যতটুকু দেখানো হচ্ছে, তাদের যেভাবে ব্রেন ওয়াশ করছেন সেটা খুবই ব্লান্ট, খুবই পানসে ওয়েতে করানো হচ্ছিল। এত জাস্ট শহীদ হয়ে যাবে বা এরকম 2-4টা বায়োবিও লেভেলের কথা বললেই কিন্তু ব্রেন ওয়াশ এত সহজে হয়ে যায় না। এটার আরও অনেক ডিটেল প্রসেসের মাধ্যমে দেখানো উচিত ছিল। যেহেতু এই সিনেমার প্রডিউসার একজন পুলিশ কর্মকর্তা, তার এই বিষয়ে আরও ভালো জ্ঞান থাকার কথা, তিনি নিশ্চয়ই এই ব্যাপারে অনেক ভালো স্টাডি করেছেন, বাট সেই জিনিসগুলো অত ডিটেলিংয়ের সাথে দেখানো হয় নাই। সো অ্যান্টাগনিস্টের মোটিভেশনগুলোও আসলে খুব স্ট্রংলি ফিল করতে পারিনি। সো এই জায়গাতেও আমি বলবো ঢাকা অ্যাটাক স্ট্রঙ্গার পজিশনে থাকবে মিশন এক্সট্রিম থেকে। 0.6 দীপঙ্কর দীপন ভার্সেস সানি সানোয়ার। দেখুন, দীপঙ্কর দীপন কিন্তু একজন ফিল্মের মানুষ বলতে তিনি ফিল্ম নিয়ে পড়াশুনো করেছেন, বা তিনি অ্যাসিস্ট করেছেন ভারতে গিয়েও ট্রেনিং প্রাপ্ত, এর আগেও তিনি কাজ করেছেন স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি যতদূর জানি। সো তিনি কিন্তু পুরোদস্তুর একজন ফিল্মের মানুষ। তার কাছে সানি সানোয়ার যেহেতু প্রডিউসার ছিলেন, আরও প্রডিউসার ছিলেন, আমি নামটা ভুলে গেছি, ঢাকা অ্যাটাকের কথা বলছি, যেহেতু তার অনেক রিসোর্সেস ছিল, রিসোর্সেস বলতে যেহেতু তিনি একজন পুলিশ বাহিনীর কর্মকর্তা, সো তাকে পুলিশ বাহিনীর বা এখানে ডিটেলিংয়ে অনেক কিছু দেখানোর জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছিল। সেই সুযোগটাকে তিনি ব্যবহার করে খুব দারুণভাবে একটা এক্সিকিউট করেছেন একটা গল্পকে, যার কারণে দুর্দান্ত একটা স্ক্রিন প্লের সিনেমা হয়েছিল ঢাকা অ্যাটাক। মিশন এক্সট্রিমে যে ব্যাপারটা আমার কাছে হয়েছে বলে মনে হয়েছে, সেটা হচ্ছে সানি সানোয়ার খুব যেহেতু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ইফ আই এম নট রং, ঢাকা অ্যাটাকের সাথে, তো তার হয়তো এইসব জিনিসপত্র তিনি মানে সামনাসামনি দেখে তার অনেক ব্যাপারটা মনে হয়েছে যে রিসোর্সেসগুলো তো আমার নিজেরই আছে, আর তো দেখলামই তো কীভাবে করতে হয়, সো ওয়াই নট মি, আমি কেন করতে পারবো না। এই ব্যাপারটাই হয়তো হয়েছে যে যিনি যেহেতু একজন পুলিশ কর্মকর্তা, আমি বলছি না যে পুলিশ কর্মকর্তা বা অন্য কেউ সিনেমা মানে পরিচালনা করতে পারবেন না, বাট যেহেতু প্রজেক্টটা অনেক হিউজ, এখানে কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকেই, যে এত বড় একটা আপনি টপিক নিয়ে কাজ করছেন, এতগুলো ক্যারেক্টার্স, এতগুলো অ্যাক্টর নিয়ে কাজ করছেন, তাদেরকে প্রপারলি এক্সিকিউট করার জন্য যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্সের কিন্তু দরকার পড়ে, যে জিনিসটা তো সানি সানোয়ারের ছিল না। সো এখন প্রথম সিনেমা হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায়, কিন্তু যেহেতু এই সিনেমাটা নিয়ে দর্শকদের অনেক বেশি প্রত্যাশা, যেহেতু ঢাকা অ্যাটাক সিনেমাটা অনেক ভালো করে ওয়ার্ক করেছিল, দর্শকদের মনে জায়গা করে নেওয়া একটা সিনেমা, সেহেতু দর্শকদের প্রত্যাশা আর অনেক বেশি ছিল। সব দর্শক হয়তো হতাশ হচ্ছেন না, বাট আমার মনে হয় অনেক দর্শকই হতাশ হয়েছেন, আমার কাছে যতটুকু সিনেমা হলে পরিবেশ দেখে মনে হলো। সো এই ব্যাপারগুলোই বলা ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আসলে এই আলোচনাগুলো না করলে আসলে হতো না, আলোচনাগুলো করার দরকার ছিল, একটু দেরি করে হলেও আলোচনাগুলো করলাম। তো এই সিনেমাটা নিয়ে আপনাদের অনেস্ট অপিনিয়নটা কি, কারা কারা দেখেছেন, কারা কারা দেখার অপেক্ষায় আছেন, প্লিজ কমেন্ট সেকশনে জানান। এবং আবারও বলছি, আমি মনে প্রাণে চাইছি এই সিনেমাটা সফল হোক, ভালোভাবে আরও ব্যবসা করুক, যাতে আরও অনেক বাণিজ্যিক সিনেমা আসার পথ তৈরি হয়। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।